পোর্থজিল, যার অর্থ যুদ্ধের কায়দা কানুন। এই সিনেমাটিও পুলিশ বনাম সিরিয়াল কিলারের মধ্যে যুদ্ধ খেলা, তাও আবার একজন নয়, দুইজন সিরিয়াল কিলার, তাও আবার দুইটি ভিন্ন ভিন্ন সময়ের। এই কিলারকে ধরতে পুলিশের যেমন ঘাম ছুটে যায়, তেমনি উত্তেজনায় ঘাম ছুটে যায় সিনেমাটি দেখতে বসা দর্শকেরও। অপেক্ষা না বাড়িয়ে চলে যাই এর এক্সপ্লানেশনে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই দুইজন পুলিশ মাঝরাতে পেট্রোলিং করতে বের হয়েছে। এক পুলিশের হিসু চাপলে সে গাড়ি থামিয়ে রাস্তার পাশে যায় হালকা হতে, কিন্তু সে হঠাৎ একটি মেয়ের বিভৎস লাশ দেখতে পায়। ভয়ে সে চিৎকার দিয়ে ওঠে। শুধু সে না, পর্দার সামনে দর্শকও ভয়ে চিৎকার দেবে, এমনই ভয়ঙ্কর ছিল দৃশ্যটা। আর তারপর পরই সেখানে স্থানীয় থানার বড় অফিসার ফরেন্সিক টিম নিয়ে হাজির হয়। এসে দেখতে পায় একটি মেয়ের চুল টেনে পায়ের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখে পেঁচানো হয়েছে রশি আর সরু তার দিয়ে কাটা হয়েছে গলা। অফিসার ঘাবড়ে যায়, কারণ এর কিছুদিন আগেও একই প্যাটার্নে খুন হওয়া আর একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। অর্থাৎ শহরে যে একটি সিরিয়াল কিলারের আগমন ঘটেছে সেটা এখন নিশ্চিত বলা যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। তারা তাই কেসটি সিবিআইয়ের হাতে দিয়ে দেয়, আর ইনভেস্টিগেশনের দায়িত্ব পায় এসপি লোকনাথন। ভীষণ চতুর, অভিজ্ঞ, সৎ আর রাগী এই লোকনাথন। তার টিমে রয়েছে আরও দুইজন, সদ্য পুলিশে যোগ দেওয়া ডিএসপি প্রকাশ আর ফরেন্সিক এক্সপার্ট বিনা। প্রকাশ এই প্রফেশনে গোল্ড মেডেলিস্ট হওয়া সত্ত্বেও বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ। কেস নেওয়ার পর তারা প্রথমেই লোকাল থানায় যায় কেস স্টাডি করতে। সেখানে গিয়ে তারা মার্ডার প্যাটার্ন সম্পর্কে ডিটেইল আইডিয়া নেয়। এরপর তারা যায় পোস্টমর্টেম রিপোর্ট করা ডাক্তারের কাছে। ডাক্তার তাদেরকে বলে ভিকটিমের গলায় স্টিলের সরু তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে, তবে বেশি জোর দেওয়া হয়েছে গলার সামনের দিকটায়, আর বেশি উচ্চতার লোক ছাড়া এটি করা সম্ভব নয়। লোকনাথন জানতে চায় ভিকটিমদের সাথে কোনো ধস্তাধস্তির চিহ্ন আছে কিনা। ডাক্তার বলে এটাই ইন্টারেস্টিং বিষয়, ভিকটিম খুন হয়েছে কিন্তু ধস্তাধস্তির আলামত নেই, এমনকি শরীরে কোনো ড্রাগের স্যাম্পলও পাওয়া যায়নি। হতে পারে খুনি ভিকটিমের পূর্ব পরিচিত, তবে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। লোকনাথন তখন বাইরে এসে প্রকাশকে ডেকে ভেতরে নেয়। প্রথমবার কোনো কাঁটাছেঁড়া করা লাশের সামনে গিয়ে প্রকাশ ভয় পেয়ে যায়। সে অসুস্থ হয়ে পড়ে আর বাইরে এসে বমি করতে থাকে। লোকনাথন এসব দেখে রেগে যায়, বলে তোমার কেস সলভ করার দরকার নেই, তুমি ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাও। আমি এখানে কেস সলভ করতে এসেছি, রোগী টানতে আসিনি। প্রকাশ মাথা নিচু করে ঝাড়ি হজব করে, কিন্তু কেস ছেড়ে চলে যায় না। তারা শহরে একটি হোটেলে ওঠে। রুমে গিয়ে প্রকাশ কিছু ক্রাইম রিলেটেড নোভেল বই খুলে বসে, যদি কোনো ক্লু পাওয়া যায়। এটি দেখে লোকনাথন আরও রেগে যায়, বলে সবসময় বই তোমাকে পথ দেখাবে না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। বুকিশ বলে অপমান করলে প্রকাশের মন আবারও খারাপ হয়ে যায়। সে ছাদে উঠে আসে, তখনই দেখা বিনার সাথে। বিনা আর প্রকাশ ছাদে অনেকক্ষণ গল্প করে। প্রকাশ তার পেইন শেয়ার করে কিছুটা হালকা হয়। পরদিন প্রকাশকে নিয়ে লোকনাথন মার্ডার স্পটে যায়। গিয়ে যেভাবে মার্ডার হওয়া মেয়েগুলোকে মারা হয়েছিল প্রকাশকে সেভাবে পোজ দিয়ে বসায়। লোকনাথন বলে ভিকটিমকে এভাবে নিচু করে বসিয়ে খুনি নিজেকে বড় করে দেখাতে চায়, তাই ভিকটিমের চুল পায়ের সাথে বেঁধে চোখ উপরের দিকে তুলে রাখে। তখনই এক কনস্টেবল দৌড়ে আসে, এসে বলে একই প্যাটার্নে আরেকটি মেয়ে খুন হয়েছে। দ্রুত সবাই স্পটে চলে যায়। গিয়ে দেখে একই প্যাটার্নে খুন হওয়া আরেকটি মেয়ের লাশ পড়ে আছে। লোকনাথন প্রকাশকে স্পটে ইনভেস্টিগেশন করতে বলে কমিশনার অফিসে চলে যায়। প্রকাশ ইনভেস্টিগেট করে জানতে পারে মেয়েটির নাম শাইনি। সে স্থানীয় একটি এনজিওর স্কুলে পড়াতো। এনজিওতে গিয়ে জানা যায় গতকাল পড়ানো শেষ করে বের হতে শাইনি রাত করে ফেলে। আবার খোঁজ নিয়ে জানা যায় রাস্তায় শাইনির স্কুটিটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে স্কুটি ঠেলে নিয়ে যাচ্ছিল। প্রকাশ এবার কনস্টেবলকে নিয়ে রাস্তার পাশে একটি গ্যারেজে যায়। সেখানে কাজ করা ছেলেটিকে শাইনির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে কাল রাতে মেয়েটি বাইক ঠিক করতে এসেছিল কিনা। ছেলেটি বলে সে কাল সন্ধ্যার পরেই চলে গিয়েছিল, এ ব্যাপারে তার মালিক বলতে পারবে। সে তার মালিককে ফোন করে আসতে বলে। প্রকাশ ততক্ষণে গ্যারেজের ভেতরে ঢোকে ক্লু খোঁজার জন্য। সে সেখানে একটি রাইফেল খুঁজে পায় আর গ্যারেজ মালিককে সন্দেহ করে। কিন্তু গ্যারেজ মালিক এসে জানায় যে মেয়েটি রাতে নষ্ট স্কুটি নিয়ে এসেছিল, কিন্তু ঠিক হতে সময় লাগবে শুনে স্কুটি রেখেই চলে যায়। প্রকাশ গ্যারেজে স্কুটি দেখতে পায়। এদিকে লোকনাথন কমিশনারকে জানায় যে তার 10টি পেট্রোলিং কার আর 40 জন পুলিশের একটি ফোর্স লাগবে। কমিশনার রাজি হয়। সবাইকে নিয়ে একটি জরুরি মিটিংয়ে বসে লোকনাথন। সে বলে খুনের প্যাটার্ন অনুযায়ী খুনি 3 দিন পর পর খুনগুলো করছে, সেই হিসেবে নেক্সট খুনটি আগামীকালই হতে যাচ্ছে। লোকনাথন বলে তাই আমাদের হাতে সময় নেই, আজ রাত থেকে আমাদের কাজে নামতে হবে। কোথাও কোনো মিসিং রিপোর্ট পেলেই সাথে সাথে আমাকে জানাবে।
সেদিন রাতে আমরা দেখি একটি মেয়ে বাড়ির বাইরে বের হয় ডাস্টবিনে ময়লা ফেলার জন্য, আর তখনই তার পেছনে কেউ একজন এসে দাঁড়ায়। এদিকে বিনা ফোন করে জানায় এক মেয়ে মিসিংয়ের খবর এসেছে। লোকনাথন ফোর্স নিয়ে নির্ধারিত স্থানে যায়, কিন্তু কিছুই খুঁজে পায় না। একটু পরে অন্য জায়গা থেকে ফোন আসে যে একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছে। লোকনাথন দ্রুত ফোর্স নিয়ে সেখানে যায়। স্পটে গিয়ে দেখা যায় এই মেয়েটি আর অন্য কেউ নয়, লোকনাথনের সাথে থাকা কনস্টেবলের মেয়ে। মেয়ের লাশ দেখে পুলিশ কনস্টেবল কান্নায় ভেঙে পড়ে। হতবাক হয়ে যায় উপস্থিত সবাই। পরদিন স্পটে এসে এই কেস নিয়ে লোকনাথন আর প্রকাশ আলোচনা করে। লোকনাথন বলে, এমনও তো হতে পারে খুনির এই খুনগুলোই প্রথম নয়, অন্য কোথাও এর আগে খুনি এভাবে আরও খুন করে এসেছে। লোকনাথন বিনাকে ফোন করে বলে, তুমি এমন কোনো পুরনো কেস খুঁজে বের করার চেষ্টা করো যেখানে খুনি এই প্যাটার্নে খুন করেছে। তখন তারা সবাই মিলে পুরনো কেসগুলো স্টাডি করতে থাকে। বিনা জিজ্ঞাসা করে এভাবে কেস সলভ হওয়ার সম্ভাবনা আদৌ আছে কিনা। প্রকাশ বলে, আমি কিছু বইতে পড়েছি খুনি মাঝে মধ্যে 30-40 বছর পরে ফিরে এসেও একইভাবে খুন করতে থাকে। বিনা বলে, এমন করার কারণ কি? লোকনাথন বলে, খুনি খুন করে যে মজাটা পায় সেই মজা অন্য কিছুতে পেলে সে খুন করা ছেড়ে দেয়, আবার সেখানে মজা হারিয়ে ফেললে সে আবার খুন করা শুরু করে। তারা এবার 30-35 বছর আগের খুনগুলো নিয়ে স্টাডি করা শুরু করে। খুঁজতে খুঁজতে প্রকাশ 1979 সালের একটি কেস খুঁজে পায় যেখানে খুনি এই স্টাইলে, অর্থাৎ গলায় তার পেঁচিয়ে খুন করেছে। এই রিলেটেড তারা আরও 8টি কেস খুঁজে পায় যেগুলো 1971 সাল থেকে শুরু। লোকনাথন প্রকাশকে জিজ্ঞাসা করে, এই 9টি মার্ডারের মধ্যে কোনো সিমিলারিটিস কি রয়েছে? প্রকাশ বলে, এই 9টি মার্ডার ভিন্ন ভিন্ন জায়গায় হয়েছিল, কিন্তু 9টি কেসেই একজন ইনভেস্টিগেশন অফিসার ছিল, নাম জন সেবাস্টিয়ান। লোকনাথন তখনই জনের খোঁজে বেরিয়ে যায়। তখন মার্ডার ভিকটিমদের ছবিগুলো খুব ভালো করে খেয়াল করে প্রকাশ আবিষ্কার করে প্রত্যেকের গলার নিচে একই রকম ক্ষতচিহ্ন রয়েছে। সে তখন এই বিষয়ে কথা বলতে ডক্টরের কাছে যায়। ডক্টর বলে, গলার ওই জায়গাটি একটি প্রেশার পয়েন্ট। আমাদের শরীরে এমন 32টি প্রেশার পয়েন্ট রয়েছে যেখানে আঘাত করলে মানুষ 15 থেকে 20 মিনিটের জন্য সেন্সলেস হয়ে যায়। প্রকাশে এবার বুঝতে বাকি থাকে না যে খুনি কিভাবে ভিকটিমদের কিডন্যাপ করত। ডক্টর বলে, 30-35 বছর আগে এটা শুধু বই পড়েই জানার উপায় ছিল। প্রকাশ এই সম্পর্কিত বইয়ের খোঁজে একটি পুরনো লাইব্রেরিতে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর সে তেমন একটি বই পেয়ে যায়। অন্যদিকে লোকনাথন জনের বাড়ি গিয়ে নক করলে এক বয়স্ক লোক দরজা খুলে দেয়। সে বলে সে ইন্সপেক্টর জনের ছেলে কেনেডি। ভেতরে ঢুকে কেসের ব্যাপারে কথা বললে কেনেডি অন্যরকম আচরণ করা শুরু করে। লোকনাথনের সন্দেহ হয়, আর প্রকাশ রেকর্ড ঘেঁটে জানতে পারে জন কেনেডি নামের এক লোক এই বইটি অনেকবার পড়ার জন্য নিয়েছিল। প্রকাশ লোকনাথনকে ফোন করে বলে কেনেডি আসল খুনি। লোকনাথন বলে, আমারও তেমনটাই সন্দেহ হয়েছে। এরপর কেনেডির উপর নজর রাখতে লোকনাথন প্রকাশকে কেনেডির পাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে তোলে। সেই রাতে কেনেডির গাড়ি বাইরে বেরিয়ে গেলে তাকে ফলো করা পুলিশের গাড়িটি নষ্ট হয়ে যায়। তখন প্রকাশের কেনেডির বাড়ি সার্চ করার কথা থাকলেও লোকনাথন সার্চ করতে নিষেধ করে দেয়। এর মধ্যে লোকনাথনের কথা মতো হাইওয়ে পুলিশ কেনেডির গাড়ি আটকায়, কিন্তু গাড়িতে সন্দেহজনক কিছুই পায় না। পুলিশ তাই কেনেডিকে যেতে দেয়। লোকনাথন প্রকাশকে বলে, আমি কেনেডির গাড়ি ফলো করছি, তুমি ওর ঘরে গিয়ে তল্লাশি শুরু করো। প্রকাশ তখনই গিয়ে কেনেডির ঘর তল্লাশি করতে থাকে, কিন্তু কোনো ক্লু পায় না। তবে সে আলাদা একটি ঘর দেখতে পায় যেটি বাইরে থেকে তালা দেওয়া। প্রকাশ সেই ঘরে প্রবেশ করার আগেই কেনেডির গাড়ি চলে আসে। প্রকাশ খুব কৌশলে কেনেডির বাসা থেকে বের হয়ে আসে। তারপর লোকনাথনকে ফোন করে বলে, কেনেডি যে 3 ঘন্টা বাইরে ছিল, এই 3 ঘন্টা সে কোথায় ছিল। পরদিনই খবর আসে একই খুনের প্যাটার্নে শহরে আরেকটি মেয়ে খুন হয়েছে। লোকনাথন আর প্রকাশ গিয়ে দেখে খুনের প্যাটার্ন আসলেই এক, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে খুনি নাকি রাতেই ধরা পড়েছে। খুনি মেয়েটির গহনা নিয়ে পালানোর সময় পুলিশ ধরে ফেলে। লোকনাথন বলে আসল সিরিয়াল কিলার নয়, সিরিয়াল কিলার হলে সে কখনোই চুরি করতো না, কিন্তু খুনি যেহেতু স্বীকার করেছে তাই এবার কেস ক্লোজ হয়ে যাবে। তবে লোকনাথন আর প্রকাশ এই কেস এত সহজে ছাড়তে রাজি না, কারণ তারা জানে আসল খুনিকে। তারা দুজন কেনেডিকে ফলো করতে থাকে। একদিন কেনেডি শপিং করতে সুপার শপে ঢুকলে পেছন পেছন প্রকাশও ঢোকে, কিন্তু কিছুক্ষণ পর কেনেডি তাকে দেখে ফেলে এবং প্রতিবেশী হিসেবে চিনে ফেলে। কেনেডি তখন প্রকাশকে তার বাসায় ডিনারের দাওয়াত দেয়। বাসায় গিয়ে কেনেডি যখন কিচেনে খাবার আয়োজন করতে থাকে, প্রকাশ তখন খেয়াল করে সেদিনের তালাবদ্ধ রুমটি আজকে খোলা। সে তখন বাথরুমে যাওয়ার কথা বলে ওই রুমে ঢুকে পড়ে। রুমটিতে ঢুকে সে ওয়াশ করা অনেক ছবি দেখতে পায়। তার মধ্যে একটি কবরের ছবি অনেকক্ষণ খেয়াল করে সে তার পেছনে আরও একটি ছবি খুঁজে পায়, যেটি ছিল 79 সালে খুন হওয়া সেই মহিলা লাশের ছবি। ঠিক তখনই পেছনে কেনেডি এসে হাজির হয় আর প্রকাশকে বেঁধে ফেলে।
একই সময়ে ভেতরে বিপদ আঁচ করতে পেরে লোকনাথন কেনেডির ঘরে ঢুকে পড়ে আর প্রকাশকে উদ্ধার করে। তখন দুজন মিলে কেনেডিকে ধরে ফেলে আর খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কেনেডি প্রথমে কিছুতেই বলতে রাজি হয় না। তারপর লোকনাথন কেনেডির ছেলেকে গ্রেপ্তারে ভয় দেখালে কেনেডি সব বলতে শুরু করে। কেনেডি বলে, আমার সাথে আমার ছেলের সম্পর্ক খুবই ভালো, একেবারে বন্ধুর মতো, কিন্তু আমার সাথে আমার বাবার সম্পর্ক ভালো ছিল না। আসলে তার বাবা সেবাস্টিয়ান ছিল ভীষণ বদরাগী এক পুলিশ অফিসার। সে কেনেডিকে ভীষণ মারত, এমনকি ছোটোখাটো কারণেও মারত কেনেডিকে। এসব নিয়ে কিশোর বয়সেই খুব ফ্রাস্ট্রেশনে পড়ে যায় কেনেডি। একদিন স্কুল বাদ দিয়ে সে যখন সিগারেট খাচ্ছিল, তার এক ম্যাডাম সে পদ্মে যাওয়ার সময় তা দেখে ফেলে। ম্যাডাম হুমকি দেয় যে তার বাবাকে সব বলে দেবে। কেনেডি অনেক অনুরোধ করলেও সে শোনে না। তখন পাশে পড়ে থাকা একটি ইট দিয়ে কেনেডি ম্যাডামের মাথায় আঘাত করে। মৃত্যুর আগ পর্যন্ত আঘাত করতেই থাকে। প্রথম খুন বলে বেশ ভয় পেলেও এটি কেনেডির নেশা হয়ে যায়। যেদিন তার বাবা তাকে মারত, সেদিনই সে কোনো না কোনো মেয়েকে খুন করে ফ্রাস্ট্রেশন দূর করত। কিন্তু কেনেডি বলে, খুন করলেও সে লাশের দিকে খুব একটা তাকাতো না, কারণ সে রক্ত ভয় পেত। ভিকটিমের বের হয়ে আসা চোখও সে ভয় পেত। এসব শুনে প্রকাশ বলে, তাহলে এখনকার খুনের খুনি কেনেডি হতে পারে না, কারণ এই খুনি ভিকটিমের চোখে চোখ রাখে, তার মৃত্যু যন্ত্রণা উপভোগ করে। এই খুনি অন্য কেউ। এটি শুনে কেনেডি অবাক হয়ে বলে, কিন্তু আমি তো জানি খুনি ধরা পড়েছে। এবার লোকনাথন কেনেডিকে ধরে ফেলে, বলে, খুনির ব্যাপারে আরও কি জানো বলো। কেনেডি বলে, প্রায় 3 মাস আগে আমি একবার কাজ থেকে বাসায় ফিরলাম। ঘরে প্রবেশ করার সময় মনে হলো ভেতরে কেউ আছে। ঠিক তখনই কেউ আমাকে পেছন থেকে ধরে ফেলে, তারপর চোখ ঢেকে ফেলে আর গলায় ছুরি ধরে। তারপর বলে, আজ থেকে 30 বছর আগে আমি তোমাকে একটি খুন করতে দেখেছিলাম। তারপর থেকে আমি তোমাকে ফলো করছি। তুমি পরপর কয়েকটি খুন করেছো, কিন্তু খুনের পর তুমি খুব স্বাভাবিক জীবনযাপন করতে। পুলিশও কখনো ধরতে পারেনি তোমাকে। তুমি খুনগুলো কিভাবে করতে আমাকে শিখিয়ে দাও। কেনেডি তখন বাধ্য হয়ে তাকে কৌশল বলে দেয়। লোকটি চলে যায়। সব শুনে লোকনাথন বলে, তুমি কি বলতে পারবে ওর চেহারা কেমন ছিল? কেনেডি বলে, আমি ওর চেহারা দেখতে পাইনি, কিন্তু ওর গাড়ির হর্নের শব্দ ছিল বাচ্চাদের খেলনা পিস্তলের মতো, যেরকমটা আমি অন্য কোথাওই শুনিনি। এরপর হঠাৎ কেনেডি লোকনাথনকে ধাক্কা দিয়ে সরিয়ে কিচেনে ঢুকে যায়। তারপর গ্যাস সিলিন্ডারে মুখ খুলে দেয়। এরপর রিকোয়েস্ট করে বলে, তোমরা আমার ছেলেকে এসব কিছুই বলো না, ও আমাকে খুব ভালোবাসে। তারপর সিলিন্ডারে বিস্ফোরণ ঘটিয়ে কেনেডি আত্মহত্যা করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় লোকনাথন আর প্রকাশ। লোকনাথন বলে, এই গাড়ির ক্লু ধরে খুনি পর্যন্ত পৌঁছানো মুশকিল হয়ে যাবে। প্রকাশ বলে, স্যার, এই গাড়িটিকে আমি দেখেছি। শাইনি মার্ডার কেসে তদন্ত করতে প্রকাশ যে গ্যারেজে গিয়েছিল, সেই গ্যারেজে সে এমন হর্ন দেওয়া একটি গাড়ি দেখেছিল। এরপর দুজন সোজা ওই গ্যারেজে চলে যায়। তারপর গ্যারেজের লোকের সাহায্য নিয়ে চলে যায় খুনির বাড়ির দিকে। তারপর আমরা এই ভয়ঙ্কর খুনিকে দেখতে পাই। আসলে একে দেখলে আপনার খুনি মনেই হবে না। শাইনির কাজ করা এনজিওতে সে চাকরি করে। জীবনযাপনে সাধারণ একটি মানুষ সে, কিন্তু তার সাধারণ জীবনটা বিষিয়ে তুলেছে তার স্ত্রী। উঠতে বসতে তার যে কোনো কাজে তাকে তিরস্কার করে তার স্ত্রী, একদম ননস্টপ 24/7। মাঝে মধ্যে তো বাপ মা নিয়েও কথা তোলে। শুধু তিরস্কার আর গালাগালি নয়, তার স্ত্রী নিজের বয়ফ্রেন্ডকেও তার বাড়িতে এনে তোলে। আর এসব অত্যাচার যেদিন চরমে ওঠে, সেদিনই বাড়ি থেকে বের হয়ে কোনো একটা মেয়েকে খুন করে এক্ষুনি। সেদিন সে কাজে বের হয়ে গেলে তার বাড়িতে ঢোকে লোকনাথন আর প্রকাশ। সেখানে তল্লাশির এক পর্যায়ে খুন হওয়া মেয়েগুলো ছবি পায় তারা। সাথে পাওয়া যায় একটি কফি শপের বিল পেপার। সেই সূত্র ধরে এরা ছোটে ওই কফি শপের দিকে। যেতে যেতে তারা ছবিগুলো ভালো করে খেয়াল করে দেখতে পায়, খুন হওয়া প্রত্যেকটা মেয়ের গালে তার বউয়ের মতো টোল পড়ত। অর্থাৎ বউয়ের উপরের রাগ এদের খুন করে মেটাতো এই খুনি। তারা কফি শপে পৌঁছে যায়। একটি টেবিল দেখিয়ে ম্যানেজার বলে, লোকটি প্রতিদিন ওই টেবিলে বসে আর সামনের হোটেলের দিকে তাকিয়ে থাকে। লোকনাথন আর প্রকাশ টেবিলের কাছে গিয়ে হোটেলটির দিকে তাকায়। দেখতে পায় হোটেলের বাইরে একটি মডেলের ব্যানার ঝুলছে, যার আজকে ওই হোটেলে আসার কথা। আর ওই মডেলের গালেও টোল পড়া। এদের বুঝতে দেরি হয় না যে এই মডেলই খুনের নেক্সট টার্গেট। লোকনাথন দ্রুত ওই হোটেলে গিয়ে মডেলের সাথে দেখা করে। বলে, আপনার জীবন ঝুঁকিতে আছে আর আমি আপনাকে প্রোটেকশন দিতে এসেছি। এর মধ্যে খুনিকে হোটেলের লিফটে চড়তে দেখি। সে একটি রুমের সামনে গিয়ে ডোরবেল বাজায়। ভেতর থেকে লোকনাথন পিস্তল হাতে নিয়ে সাবধানে দরজার দিকে এগোয়, কিন্তু দরজা খুলতেই দেখা যায় বাইরে ওয়েটার দাঁড়িয়ে। তাহলে খুনি গেল কোথায়? দেখতে পাই খুনি যে রুমের ডোরবেল বাজাচ্ছে, সেই রুমের দরজা খুলে বেরিয়ে আসে বিনা। মানে খুনির টার্গেট আসলে বিনা। এভাবে হঠাৎ টার্ন নেয় এই রুদ্ধশ্বাস থ্রিলারের টুইস্ট। বিনা দরজা খুলতেই খুনি এমন অসুস্থ হওয়ার ভান করে যেন সে নিঃশ্বাসই নিতে পারছে না। সে বিনাকে অনুরোধ করতে থাকে বিনা যেন নিচে তার গাড়ি থেকে ইনহেলারটা এনে দেয়। বিনা ইনহেলার নিতে নিচের দিকে যায়। এদিকে মডেলের কাছে খুনি না আসায় লোকনাথন প্রকাশকে ফোন করে। প্রকাশ আবার কফি শপে ওই টেবিলে বসে হোটেল পর্যবেক্ষণ করতে থাকে। এবার সে হোটেলের নাম খেয়াল করে কৃষ্ণা লজ।
ইনভেস্টিগেশনের সময় এই হোটেলেই তো এরা উঠেছিল। এবার মাথা ঘুরে যায় প্রকাশের। তাহলে বিনাই খুনির টার্গেট, কারণ বিনার গালেও টোল পড়ে। প্রকাশ তখনই বিনাকে কল করে, কিন্তু দেরি হয়ে গিয়েছে। ততক্ষণে খুনি বিনাকে গাড়ির ভেতর আটকে ফেলেছে। সে বিনাকে তার কৌশল প্রয়োগ করে অজ্ঞান করে, তারপর গাড়ি নিয়ে ছোটে বাইরের দিকে। ওদিকে প্রকাশ আর লোকনাথনও গাড়ি নিয়ে তাড়া করে খুনিকে। হঠাৎ গাড়ি এসে থামে একটি 3 রাস্তার মোড়ে। এবার এরা বুঝতে পারে না কোন দিকে যাবে। তারা গাড়ি থেকে নেমে হতাশ হয়ে 3 দিক দেখতে থাকে। ততক্ষণে খুনি স্পটে চলে গিয়েছে। সে গাড়ির ডিকি খুলে বিনাকে নামানোর পর যখন ডিকি নামায়, তখন এর শব্দে গাছের পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে যায়। আর দূর থেকে এটা দেখে এরা দুজন বুঝতে পারে খুনি কোথায় আছে। এরা দ্রুত স্পটে চলে যায় আর খুনিকে আটকে ফেলে। কিন্তু খুনিকে যত ঠান্ডা মেজাজের মনে হয়, সে আসলে ততটা ঠান্ডাও না। সেও পাল্টা আক্রমণ আর ট্রিক করে নাজেহাল করে প্রকাশ আর লোকনাথনকে। এক পর্যায়ে খুনি লোকনাথনের পিঠে ছুরি ঢোকালে প্রকাশ গুলি করে দেয় খুনিকে, আর সেখানেই খুনির খেল খতম। এরপর বিনা আর লোকনাথনকে নিয়ে প্রকাশ হসপিটালে ছোটে। আমরা দেখতে পাই প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে সবাই সুস্থ হওয়ার পথে, যেন অনেক ঝড়ের পর এবার সবাই একটু দম নিচ্ছে। আর এখানে এসেই দম বন্ধ করা এই থ্রিলার মুভিটি শেষ হয়। বলা হয়ে থাকে কোনো অপরাধী জন্মগতভাবে অপরাধী নয়, পরিস্থিতি তাকে অপরাধী করে তোলে। কিন্তু অপরাধ করা ছাড়াও তো পরিস্থিতিকে ফেস করা যায়, কিংবা ছেড়ে চলে আসা যায়। নিজের ফ্রাস্ট্রেশন দূর করার জন্য অন্যের জীবন নেওয়া কখনোই উচিত কাজ নয়। আর জানেন তো, নো ক্রাইম গোজ আনপেইড। আজ এই পর্যন্তই। আমাদের আগামী আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিয়ে রাখবেন। আর সেই পর্যন্ত আপনি নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।